জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। এটির নাম পরিবর্তন নয়, বরং আগের নামে ফেরা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এবার শোভাযাত্রা হবে জুলাই অভ্যুত্থানের আবহে। শুক্রবার সকালে ব্রিফিংয়ে একথা জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপাচার্য বলেন, 1989 সালে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, তাই এটি পরিবর্তন নয়, পুনরুদ্ধার। আরও জানানো হয়, এবারের কোনো ব্যাচকে বাদ দেওয়া হয়নি, কোনো প্রাক্তন ছাত্রকে কমিটিতে রাখা হয়নি। এদিকে আয়োজন ঘিরে 14 এপ্রিল সকাল থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এছাড়াও বিকেল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ ঢুকতে পারবে না, কেবল বের হতে পারবে। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোনো রাজনৈতিক আগ্রাসন ছিল না। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি, প্রতিপাদ্যে দুটো মেসেজ আছে। একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, যে দানবীয় মুখাভয় বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল, সেটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন। বর্ষবরণে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডাক্তার সারওয়ার আলী। বিকেলে রাজধানীতে ছায়ানট সাংস্কৃতিক সংগঠনের মিলনায়তনে আসন্ন পহেলা বৈশাখে রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে তিনি একথা বলেন। ছায়ানট মনে করে যে নববর্ষের রমনা বটমূলের আয়োজনে গান ও পাঠের আবহের মধ্যে প্রতিজনের হৃদয়ে বাঙালি জাতিসত্তার উদ্বোধন ঘটে। এটি বাঙালি প্রাণের উৎসব, একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। যে প্রয়োজনীয় যে নিরাপত্তা দেওয়ার ব্যাপার সেটি তারা দিচ্ছেন এবং আমরা নাগরিকজনকে আশ্বস্ত করতে চাই, প্রতিবারের মতো নির্বিঘ্নে নববর্ষের আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা সকলের রক্ষা করব। কয়েকটি দেশে পাচার হওয়া অর্থ আগামী 6 মাসের মধ্যে জব্দ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, দেশে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি রিজার্ভ ও আর্থিক খাত স্থিতিশীল রয়েছে। এছাড়া মূল্যস্ফীতি কমে আসলেও সন্তোষজনক নয়, আরও কমানোর চেষ্টা চলছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থা কাজ করছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অ্যাসেটগুলোকে ফ্রিজ করার জন্য চেষ্টা করব আমরা। সেই ব্যাপারে আমরা বিভিন্ন দেশের যেসব আছেন, সরকারি প্রতিষ্ঠান আছেন, তাদের সাথে আমরা আলাপ করছি। আমরা মিউচুয়াল যেটাকে MLA লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি। আমরা বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলছি, তাদেরকে আমরা খুব শীঘ্রই হয়তো হায়ার করব। আমরা কিছু ফার্মের সাথে কথা বলছি যারা অ্যাসেট ট্রেস করবে। ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থল ঢাকা থেকে 105 কিলোমিটার দূরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত এলাকা। শুক্রবার বিকেল 4টা 52 মিনিটে এই ভূমিকম্পন
অনুভূত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সেখান থেকে জানানো হয় ভূমিকম্পটি রিক্টার স্কেলে মাত্রা ছিল 4, তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান USGS জানিয়েছে মাত্রা ছিল 4.3। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জানানো হয় বাংলাদেশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ভারতের সীমান্তের কাছে এর উৎপত্তিস্থল। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে গেল 28 মার্চ দুপুরে বাংলাদেশে 2 দফায় ভূমিকম্প অনুভূত হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামী সংগঠন। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এসব মিছিল বের হয়। মিছিল পূর্ব সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। তারা চলমান গণহত্যায় জাতিসংঘ সহ বিশ্বের বড় বড় মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন। ইসরায়েলের বর্বরতা রুখতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বানও জানানো হয়। এই যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তখন ওই ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। বেনিয়ামিন নেতানিয়াহু, তোমরা যদি মানুষ হয়ে থাকো, সারা পৃথিবীকে আজকে দেখো যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। এই আত্মীয়গিরির লাভায় তোমরা জলে পড়ে সারখার হয়ে যাবে। বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বিকেলে শাহবাগে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তেমনি ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাশেও এ দেশের মানুষকে দাঁড়াতে হবে, কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন একটার সাথে আরেকটা যুক্ত। জোনায়েদ সাকি অভিযোগ করেন, দেশে ধর্মীয়, জাতিগত, জনগোষ্ঠী ও নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিক্ষোভ সমাবেশ শেষে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিল বের করে গণসংহতি আন্দোলন। অন্তর্বর্তী সরকারকে আজকে সারা দুনিয়ায় মানুষের সাথে একাত্ম হয়ে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পরিষ্কার করে আহ্বান করি, আপনি বাংলাদেশের যেমন প্রধান উপদেষ্টা, তেমনি শান্তিতে নোবেল পেয়ে আপনি সারা দুনিয়ার মানুষের কাছে স্বীকৃত। আপনি এই গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার হন, সারা দুনিয়ার মানুষের কাছে আন্তর্জাতিক পরিসরে এই গণহত্যা বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করুন। গাজায় নিরীহ মানুষের পাশে দাঁড়াতে দেশের মানুষের কি করতে হবে, অন্তর্বর্তী সরকারকে এখনই সে ব্যাপারে নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে দুপুরে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চত্বরে প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। এছাড়াও গাজায় নিরীহ মানুষের পাশে বাংলাদেশ সরকারকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বলেন, দেশের জন্য সবাইকে একত্রিত হয়ে গাজার পাশে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। এ সময় আগামী রোববার দেশব্যাপী জাতীয় পার্টির বিক্ষোভের ডাক দেওয়া হয়। নারায়ণগঞ্জে শিশু সন্তান সহ 2 নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙ্গিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাড়ির উঠোনের পাশের পরিত্যক্ত একটি জায়গায় থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তূপের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তান সহ 2 নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, স্বামী, সন্তান ও
প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার। স্বামী ইয়াসিন নেশাগ্রস্ত হওয়ায় সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে 4 বছরের শিশু সন্তান আব্দুল্লাহ সহ স্ত্রী লামিয়া ও তার বড় বোন স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এবার মার্কিন পণ্যে 125% পাল্টা শুল্ক আরোপ করল চীন। এ বাণিজ্য যুদ্ধে কয়েক ধাপে চীনা পণ্যের উপর মোট 145% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানালেন অনৈতিকভাবে চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্তকে ভয় পায় না বেইজিং। যদিও মার্কিন প্রেসিডেন্ট বলছেন এখন আলোচনায় বসতে রাজি তিনি। চলমান বাণিজ্য যুদ্ধে পরাজয় মেনে নিয়ে চীনের পক্ষ থেকেই প্রথম পদক্ষেপ আসবে বলেও আশা ওয়াশিংটনের। যদিও বিশ্লেষকরা বলছেন শি জিনপিংয়ের পক্ষ থেকে আলোচনায় এগিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। দুই পরাশক্তির এ বাণিজ্য যুদ্ধের প্রভাবে আবারও নিম্নমুখী যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার। আন্তর্জাতিক বাজারে কমেছে ডলারের দর, সেই সঙ্গে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দরও। প্রতি আউন্স সোনার দর ছাড়িয়েছে $3,200। এবার খেলার খবর। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে চ্যালেঞ্জিং মানছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সাথে কোনো দলকে ছোট মনে করার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে শান্ত জানান, চলতি বছর প্রতিটি টেস্টকেই গুরুত্ব দিয়ে পরিকল্পনা করবে বাংলাদেশ। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে চ্যালেঞ্জ থাকে, অবশ্যই ডেফিনেটলি এখানেও চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তাভাবনা থাকবে না, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে চ্যালেঞ্জটা অবশ্যই যেরকম একটা বড় দলের সাথে খেলার সময় যে চিন্তাভাবনা থাকে বা প্রেশার থাকে, সেম প্রেশারটাই থাকবে। কোনো দলই ছোটো না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। হামজা চৌধুরীর পর কানাডিয়ান ফুটবলার শামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে সম্মত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এরই মধ্যে কাগজপত্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে দুই পক্ষ। সব ঠিকঠাক থাকলে জুনে বাংলাদেশের জার্সি গায়ে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন বাফুফের এই কর্মকর্তা। উইল বি ভেরি হ্যাপি টু নো, আলহামদুলিল্লাহ উনি কনফার্ম করেছে যে উনি বাংলাদেশের জন্য খেলতে চান। আমি আজকে সকালে ঘুম থেকে করে দেখছি অনেক সোশ্যাল মিডিয়াতে, বাট আই ওয়াজ ওয়েটিং যে আমি ওনার কাছ থেকে শুনি। সো আমি মেসেজটা ওনাকে ফরওয়ার্ড করি হোয়াটসঅ্যাপে, এবং উনি আমাকে অ্যারাউন্ড 2 PM আই থিঙ্ক, তখন তো অনেক সকাল ওখানে, বলে হি হ্যাজ সেন্ড মি মেসেজ যে উনি কনফার্ম করেছে যে হ্যাঁ উনি খেলতে চান। এখন ডিটেল আমরা আলাপ করবো ওনার সাথে আজকে রাতে কিংবা কালকে। ওনার পাসপোর্টের কি অবস্থা, ওটা কতক্ষণ সময় লাগবে না লাগবে, আমরা কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছিলাম আগের থেকেই, বাট তারপরে গোয়িং ফরওয়ার্ড ওই প্ল্যানটা করব এবং ওনাকে ক্যালেন্ডার শেয়ার করবো আমি। সো ক্যালেন্ডারটা দেখে উনি বলতে পারবে উনি কোন কোন খেলার জন্য অ্যাভেলেবল হবেন না। অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম সানডে ফার্স্ট থিং ইন দ্য মর্নিং ওনার সবকিছু প্রক্রিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।